সিঁড়ি পেরিয়ে দোতলার বারান্দার দিকে যেতেই সে দেখল উপুর হয়ে পড়ে রয়েছে একজন। শরীরের ঊর্ধ্বাংশ উপুর হয়ে পড়ে রয়েছে সিঁড়ির দিকে মুখ করে, আর নিম্নাংশটা পড়ে রয়েছে তার থেকে কিছুটা দূরে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। কেউ যেন প্রচন্ড জিঘাংসায় ছিঁড়ে ফেলেছে তার শরীর। খুবলে খেয়েছে পেটের ভিতর থাকা নাড়ি ভুঁড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মানুষের পক্ষে কি আদৌ এই হত্যা সম্ভব? নিজের একমাত্র পুত্র সন্তানের মৃত্যুর প্রচন্ড শোকে পাথরের মতো স্থাণুবৎ হয়ে পড়লেন দুর্দণ্ড প্রতাপ অথচ প্রজাবৎসল জমিদার নৃপেন্দ্র নারায়ণ। কোন পাপে যে এই শাস্তি তার পরিবার পেয়ে চলেছে সে বুঝে উঠতে পারছে না। প্রত্যেকটি মৃত্যু ঘটে চলেছে বীভৎসভাবে, এবং প্রত্যেক মৃত্যু ঘটছে অমাবস্যার দিনে। আজ আপনাদের জন্য রয়েছে অদিতি চক্রবর্তীর কলমে কাক বুড়ির ধান। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটি সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব। শুরু হচ্ছে আজকের গল্প। খ্রিস্টাব্দ। ওই মুখপুরি বলছি, অত রাতে পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করছিস লো? ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করে ওঠে চাঁদপুরের জমিদার বাড়ির ৮০ বছরের পিসি ঠাম্মা ননিবালা। রাত দ্বীপ্রহর, শীতের শুরু। চারিদিকে পরতে পরতে জমে রয়েছে কুয়াশার হালকা চাদরের মতো অন্ধকার। রাতে প্রকৃতির ডাকে ননিবালাকে উঠতে হয়েছিল। সে দোতলা জমিদার বাড়ির নিচের দালান ঘরেই থাকে। তার ঘরের সামনেই স্নান ঘর, আর সামনে বিশাল পুকুর। কলঘর থেকে বেরোলেই চোখে পড়ে সেই বিশাল পুকুরটাকে। ননিবালা কাঁপা কাঁপা হাতে লণ্ঠনটাকে সামনে তুলে ধরল। আবছা আলোয় দেখল সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। ওরে ও মুখপুরি, গলায় কি দড়ি দিয়ে মরবি লো? তবুও অবয়বটা তার দিকে তাকালো না। ননিবালা এবার একটু ভয় পেল। শরীরের ভেতরটা একটু শিরশির করে উঠল। দুদিন আগে এই জমিদার বাড়ির ছোট জামাই তথা নৃপেন্দ্র নারায়ণ ব্যানার্জির ছোট মেয়ে সুরবালার বরের মৃত্যু হয়েছে। কেউ যেন খুবলে খেয়েছে তার পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি। অপঘাতে মৃত্যু, তাই আজ ৩ দিনে কাজ মিটেছে। সারা জমিদার বাড়ি জুড়ে থমথমে পরিবেশ। চারিদিক আজ যেন অন্ধকারে ঢেকে গেছে। ননিবালা সাদা শাড়ি দেখে ভাবল হয়তো সুরবালা দাঁড়িয়ে আছে। বয়সের সাথে সাথে চোখের জ্যোতি কমে গেছে তার, তাই ধীরে ধীরে এগিয়ে গেল সেই অবয়বের দিকে এবং বলল, ও কিলো মুখপুরি, রাত দুপুরে এলো চলে এখানে কি করছিস লো? সেই অবয়ব এবার ধীরে ধীরে মুখ ফেরালো। ননিবালা ঠাহর করতে পারল না, তাই হাতের লণ্ঠনটা তুলে ধরল মুখের সামনে। ননিবালার শরীর কাঁপতে শুরু করল। সে কাকে দেখছে? অস্ফুট স্বরে একবার বলে উঠল, কাকপুরি। ননিবালা আর নিজের স্বামী শেখরচন্দ্রের মৃত্যুর পর সুরবালা একেবারে ভেঙে পড়েছে। ননিবালা তার প্রাণের প্রিয় পিসি ঠাম্মা, ছোট থেকেই তার কাছে মানুষ সে। সুরবালার মা তার জন্মের পরই গত হন। কিছু বছর পর বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎ মা তাকে দেখাশোনা করলেও ভালোবাসেনি কখনো। আর কিছুদিন পরই তার ছোট ভাই চারুচন্দ্রের জন্মের পর
বাবার ভালোবাসাটাও একমুখী হয়ে যায়। সুরবালা সংসারে ঘষা পয়সার মতো হয়ে যায়, ফেলে না দিলেও অচল সে। ননিবালাই ছিল তার একমাত্র সম্বল। নারকেল নাড়ু থেকে শুরু করে মাছের টক, সব আবদারই ছিল ননিবালার কাছে। মায়ের আদর স্নেহ সব পেয়েছে ননিবালার থেকে। কোন পাপ যে তাকে তাড়া করে বেড়াচ্ছে সে নিজেও জানে না। কোন অপরাধে ভালোবাসার মানুষগুলো একে একে চলে যাচ্ছে তার থেকে। পিসি ঠাম্মার ক্ষত বিক্ষত শরীরটাকে দেখে সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলেও বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে সে। মেয়েটা আমার ছোটবেলা থেকেই অবহেলা পাচ্ছে। বলতে লজ্জা নেই, আমি ওকে ভালোবাসা দিতে পারিনি। ওর মায়ের মৃত্যুর পর মনে মনে ওকেই দায়ী করে দূরে করে রেখেছি। কিন্তু মেয়ে যে আমার সাক্ষাৎ লক্ষ্মী। বলেই ধুতির খোঁট দিয়ে চোখের জল মুছলেন নৃপেন্দ্র নারায়ণ। সামনে বসে থাকা তার চিরকালের বিশ্বস্ত নায়েব ব্রজকৃষ্ণ মজুমদার তাকে আশ্বস্ত করে বলে উঠলেন, আহা, জমিদার মশাই, নিয়তিকে তো আপনি আর খণ্ডাতে পারবেন না। যা হবার হয়ে গেছে, নিজেকে এবার একটু সামলান আপনি। হুগলি জেলার পূর্ব দিকে অবস্থিত চাঁদপুর গ্রাম। শান্ত সুন্দর এই জনপদটি জমিদার নৃপেন্দ্র নারায়ণের কড়া শাসন আর স্নেহে সমৃদ্ধ হয়ে উঠেছে। যে সময়ের কথা বলছি সেটা কিন্তু আজ থেকে প্রায় 150 বছর আগেকার কথা। ভারত স্বাধীনতার স্বাদ পায়নি। ব্রিটিশ শাসনে জর্জরিত ভারতের মাটি। বাংলার জমিদাররা ব্রিটিশদের তাবেদারি করে ফুলে ফেঁপে উঠেছিল। প্রজাদের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে পড়েছিল। জমিদাররা দিন দিন হয়ে উঠেছিল প্রজাদের রক্ত শোষক। জমিদার নৃপেন্দ্র নারায়ণ ছিলেন সম্পূর্ণ অন্য ধাঁচের মানুষ। দেশের ও প্রজাদের প্রতি ভালোবাসা তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। তার ব্যক্তিত্বের সামনে ইংরেজরাও ভয়ে কাঁপত। এরকম একজন মানুষ পরিবারের 2 জন মানুষের মৃত্যুর শোকে কিছুটা মুহ্যমান হয়ে পড়েছিলেন। রাত তখন দ্বীপ্রহর, বর্ষার মাঝ। প্রচন্ড বৃষ্টির শব্দ আর ঝিঝির ডাক সঙ্গে একটানা ব্যাঙেদের কলরব আরো অস্বস্তিকর করে তুলেছে পরিবেশটাকে। চারুচন্দ্রের পালকিটা এসে দাঁড়ালো লম্বা দালানটার সামনে। একজন বেহারা তাকে বলল, আজ্ঞে বাবু, ঘর চলে এসে, নেমে আসুন। আকণ্ঠ সুরা পান করা মাতাল চারুচন্দ্র। মনে তার তখনও বাজছে সারেঙ্গির একটানা মন মাতানো সুর। রোশনি বাইজির চাঁদপানা মুখ তার মনকে আরো মাতাল করে তুলেছিল। তার মন চাইছিল রোশনির সৌন্দর্যে ডুব দিতে। পালকির বেহারারা তাকে দালানে ছেড়ে ফিরে গেছে। চারিদিক ডুবে রয়েছে গভীর অন্ধকারে। চারুচন্দ্রের সেদিকে কোনো হুঁশ নেই। পিসিমার ঘর ছাড়িয়ে যেই উপরতলার সিঁড়ি ধরে উঠতে শুরু করলো, হঠাৎ যেন ননিবালা মানে পিসি ঠাম্মা তার কানের কাছে খোনা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, কিরে চারু, আমায় একটু রক্ত দিবি বাবা? আমার যে বড্ড তেষ্টা পেয়েছে। গলাটা শুনে হঠাৎ কেঁপে উঠল চারুচন্দ্রের বুক। এক হিমেল স্রোত বয়ে গেল তার শির দ্বারা বেয়ে। মনে মনে ভাবল, বুড়ি তো নিকেশ হয়েছে 3 দিন আগে, আবার বুড়ি ফিরলো কিভাবে? কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো সে। সাহেবদের সাথে সুরাপান আর রোশনিবাইয়ের মন উতল করা নাচ হয়তো তাকে অতিরিক্ত মোহে আচ্ছন্ন করে রেখেছে, যা তার দৃষ্টিভ্রম তৈরি করছে। এই সব ভাবতে ভাবতে সে দোতলার ঘরের দিকে উঠতেই লম্বা টানা বারান্দাটায় কারোর উপস্থিতি অনুভূত হলো। তার সমস্ত শরীর বেয়ে ছুটে চলল
তীব্র শীতল রক্তের স্রোত। হঠাৎ মনে হলো সাদা শাড়ি জড়ানো একখানি অবয়ব যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। থরথর করে কেঁপে উঠল চারুচন্দ্রের অন্তরাত্মা। হঠাৎ একদম কাছে এসে দাঁড়ালো মূর্তিটি। লম্বা বারান্দাটার ওপর যে জানলাটা, তা বাইরের থেকে আসা জোলো হাওয়ায় উথাল পাতাল করছে, আর সেই হাওয়ায় ঝাপটা খাচ্ছে মূর্তিটির শাড়ির আঁচল। ধীরে ধীরে চারুচন্দ্রের মুখের সামনে এলো মূর্তিটি এবং বলে উঠল, ভাই, ও ভাই। মাথায় রক্ত উঠে গেল চারুচন্দ্রের। একই দামি মদের নেশা ছুটে গেছে তার উপর প্রচন্ড ভয়ে তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। এইভাবে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে তার প্রাণ বের করার পরিকল্পনা করছিল এই বিধবা সৎ দিদিটা। রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। খুব রে শালা বিধবা মুখ পুরি, তুই আমাকে ভয় দেখিয়ে মারতে চাস? বলেই সে এক ধাক্কা দিয়ে ফেলে দিতে গেল তার দিদি সুরবালাকে। কিন্তু কোথায় সুরবালা? হঠাৎ যেন সুরবালার শরীরটা হাওয়ায় মিশে গেল, আর চারিদিকে শোনা গেল নারী কণ্ঠের তীক্ষ্ণ অট্টহাসির শব্দ। সেই হাসি শরীরের সমস্ত রক্ত শুষে নিল যেন। চারু ভয়ের ধাক্কা সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে তার নিথর শরীরটা পড়ে গেল ধপ করে। বর্তমান সময় সাল 2024। সকালে জানলায় বসা কাকটার কা কা কর্কশ স্বরে ঘুম ভাঙে শানভীর। মাঘ মাসের শীতের মধ্যেও তার শরীর ভিজে যাচ্ছে ঘামে। স্বপ্নটা হঠাৎ ভেঙে গেল শানভীর। চোখ দুটো খুলে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখল সে শুয়ে রয়েছে তার খাটের ওপর। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ছোটবেলা থেকেই স্বপ্নটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রতিনিয়ত মাকড়সার জালের মতো সমস্ত ঘটনাগুলো তার অবচেতন মনে জাল বিস্তার করে চলে। সে জড়িয়ে পড়ে সমস্ত ঘটনা ও তার সাথে থাকা চরিত্রগুলোর সাথে। সে সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত হয়ে যায়। তখন স্বপ্নটা আর স্বপ্ন থাকে না, তার কাছে যেন জীবন্ত হয়ে ওঠে সমস্ত কিছু। কুয়াশা ঘেরা ছোট্ট গ্রাম, অন্ধকার মেঠো পথের আলবে সে হেঁটে চলেছে গ্রামের শেষ প্রান্তের দিকে। হঠাৎ সে থামল তার গন্তব্যে। একটা চাতাল, তার উপর সে ছড়িয়ে দিল উচ্ছিষ্ট খাদ্য, এঁটো ভাত, মাছের কাঁটা। হঠাৎ তার মাথার উপর ঘুরছে কালো দাঁড় কাকের দল। বিশ্রী কাকা শব্দে তারা ডেকে চলেছে এক টানা। সে পেছন ফিরতেই কেউ যেন ক্ষণক্ষণে কণ্ঠে বলে ওঠে, মুখপুরি, বর খেলি, কার খেলি, তোর কি দে মেটে না? যা যা, আরো রক্ত আন দেখি। আমার বড় তেষ্টা পেয়েছে। মুখ ফিরে সে দেখার চেষ্টা করতেই শীতল বরফের স্রোত বয়ে গেল তার শির দাঁড়াবে। তার সামনেই দাঁড়িয়ে আছে শীর্ণকায়া এক বৃদ্ধা। সমস্ত শরীর বয়সের ভারে কুঁজো হয়ে গেছে। মুখে পড়েছে অজস্র বলিরেখা। চোখ দুটো দিয়ে ঠিকরে পড়ছে অগ্নিদৃষ্টি। সাদা ছেঁড়া থান পরিহিতা, হাতে ধরে রয়েছে কুলো। ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দাঁতহীন মাড়ি বার করে হাসছে। উফ, কি ভয়ঙ্কর সে দৃষ্টি! যেন মৃত্যুর অমোঘ হাতছানি। বৃদ্ধার বাম কাঁধে বসে রয়েছে এক দাঁড় কাক। পাশে থাকা ফোনটা হাতে নেয় শানভি। 8টা বেজে গেছে। আজও অফিস যেতে দেরি হয়ে যাবে তার উপর 4টে প্রজেক্ট জমা দিতে হবে। আজই তার ডেডলাইন।
গ্রাফিক ডিজাইনার হওয়া কম ঝক্কির না, কিন্তু এই স্বপ্ন তার জীবনটাকে নরক করে দিচ্ছে। তাড়াহুড়ো করে সে অফিস বেরোলো। এই সানভি, প্রজেক্ট তো কমপ্লিট হয়ে গেল, চল যাবি ঘুরতে? বলে উঠল রিয়াঙ্কা। সানভি ভীষণ গম্ভীর প্রকৃতির, জীবনে বাঁচে সে, কিন্তু উপভোগ করে না। কিন্তু রিয়াঙ্কা তার সম্পূর্ণ বিপরীত মেরুতে। সে ভীষণ প্রাণবন্ত, জীবন্ত জীবনের প্রতিটা মুহূর্তকে অনুভব করতে চায় সে। এই রিয়াঙ্কা সানভির সহকর্মী এবং একমাত্র বন্ধু। সানভিকে যদি কেউ বোঝে তবে সে হলো রিয়াঙ্কা। না রে, অত টাকাও নেই যে এখন ঘুরতে যাব। ধুস, তোর টাকা আমি দেব, চল না প্লিজ। কোথায় যাবি? আমার মায়ের মামার বাড়ি হুগলি জেলার চাঁদপুর গ্রাম। সেখানে আমার মায়ের দাদুর দাদু ছিলেন জমিদার। সেই জমিদারি না থাকলেও মায়ের মামারা সম্পত্তির ভাগ হিসাবে জমিদার বাড়িটা পায়। ছোটবেলায় একবার গিয়েছিলাম, অপূর্ব জায়গা। কেয়ারটেকার বাড়িটার দেখাশোনা করে এখন। চল না প্লিজ। জায়গাটার নামটা যেন বড্ড ভালো লাগলো সানভির। ইতিহাসের ছাত্রী সে, তাই পুরনো জায়গা, জমিদার বাড়ি বড্ড সম্মোহিত করে তাকে। ইতিহাসের গন্ধ পেলেই এক অমোঘ টান অনুভব করে সে, ছুটে যেতে চায় সে। আচ্ছা যাব। কবে যাবি? আর কতদিন ছুটি লাগবে সেটাও আমাকে জানাস। শুক্রবার রাতে বেরোবো, সোমবার রাতে ফিরবো। শুধু একদিন, মানে সোমবার ছুটি নিলেই হবে। শীতের সকালে দোকান থেকে ধোঁয়া ওঠা চা খেতে খেতে রিয়াঙ্কা বলল, বাবাকে রাজি করেই গাড়িটা নিয়ে এলাম। আর এই যে বিভাসদা, আমাদের ড্রাইভার দাদা, উনি কিন্তু দারুণ রাস্তা চেনে। সানভি এক মনেই হাইরোডের পাশে থাকা বিঘার পর বিঘা চাষের জমি দেখছিল। আলের পথগুলো সাপের মতো এঁকে বেঁকে মিশে গেছে সুদূর দিগন্তে। গোধূলির অস্ত রাঙা লালচে মিষ্টি আলো চারিদিকে বিস্তার করে রেখেছে এক অপূর্ব মায়াজাল। হঠাৎ সানভির চোখে ঘোর লাগে। ধীরে ধীরে সে উঠে পড়ে চায়ের দোকানের বেঞ্চ থেকে, এগিয়ে যেতে থাকে আল বেয়ে। দিগন্তে গাঢ় হতে থাকা কুয়াশা যেন পরতে পরতে জমে রয়েছে রহস্যমোড়া চাষের জমি আর আলপথ জড়িয়ে। ধীরে ধীরে কুয়াশার স্তর হালকা হয়ে আসে। থমকে দাঁড়ায় সানভি। স্বপ্নে যে থান সে দেখেছিল সেই থানটার সামনে দাঁড়িয়ে সে, যেন সময়ের সীমারেখা পেরিয়ে সে এসে পড়েছে কোনো এক অতীতের গহ্বরে। দ্রুত বদলে যাচ্ছে প্রেক্ষাপট। হঠাৎ তার সামনে দৃশ্যমান হতে শুরু করলো দুটি বিরাট কায় দাঁড় কাক। তাদের পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর দর্শন বৃদ্ধা, যাকে সে স্বপ্নে দেখে আসছে। তার হাতে কুলো, জ্বলন্ত দুটি চোখ থেকে ঠিকরে পড়ছে বিদ্রুপ। সেই রক্ত জল করা খনা কণ্ঠে সে বলে উঠল, মুখপুরি বর খেলি, ঘর খেলি, তোর খিদে মেটে না? যা যা, আরো রক্ত আন দেখি। আমার আমার বড় তেষ্টা পেয়েছে। শরীরের স্নায়ুগুলো আর নিয়ন্ত্রণে রাখতে পারল না সানভি। প্রচন্ড আর্তনাদ করে জ্ঞান হারালো সে। 1870 সাল। চারুচন্দ্রের আধ খাওয়া দেহটা সবার প্রথম দেখেছিল জমিদার বাড়ির বহুদিনের ভৃত্য মুরুলি। এরকম বীভৎস মৃত্যু সে আগে দেখেনি। ভোরের দিকে সে দোতলার বারান্দা ঝাঁট দিয়ে মুছে আসে। এটা তার প্রাত্যহিক কাজ। সিঁড়ি পেরিয়ে দোতলার বারান্দার দিকে যেতেই সে দেখল উপুর হয়ে পড়ে রয়েছে একজন। শরীরের ঊর্ধ্বাংশ উপুর হয়ে পড়ে রয়েছে সিঁড়ির দিকে মুখ করে, আর নিম্নাংশটা পড়ে রয়েছে তার থেকে কিছুটা দূরে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক।
কেউ যেন প্রচন্ড জিঘাংসায় ছিঁড়ে ফেলেছে তার শরীর। খুবলে খেয়েছে পেটের ভিতর থাকা নাড়ি ভুঁড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মানুষের পক্ষে কি আদৌ এই হত্যা সম্ভব? নিজের একমাত্র পুত্র সন্তানের মৃত্যুর প্রচন্ড শোকে পাথরের মতো স্থাণুবৎ হয়ে পড়লেন দুর্দণ্ড প্রতাপ অথচ প্রজাবৎসল জমিদার নৃপেন্দ্র নারায়ণ। কোন পাপে যে এই শাস্তি তার পরিবার পেয়ে চলেছে সে বুঝে উঠতে পারছে না। প্রত্যেকটি মৃত্যু ঘটে চলেছে বীভৎসভাবে, এবং প্রত্যেক মৃত্যু ঘটছে অমাবস্যার দিনে। আমি জানি প্রচন্ড যন্ত্রণা আপনাকে কাহিল করে ফেলেছে, আপনার স্বাস্থ্যহানিও ঘটছে, কিন্তু আপনার যে প্রজারা আছে তারা তো অভিভাবকহীন হয়ে পড়ছে। আপনাকে একটু শক্ত হতে হবে জমিদার মশাই। কথাটা বলে উঠলেন বৃদ্ধ নায়েব ব্রজকৃষ্ণ। নিদ্রাহীন জমিদারের সুঠাম রিজু চেহারাটাকে যেন বড্ড ফ্যাকাশে লাগছে। শরীরের লাবণ্য চলে গেছে যেন। প্রচন্ড শোকে ভেঙে গেছে তার শরীর। ভগ্ন অথচ কঠিন কণ্ঠে তিনি বলে ওঠেন, আমার পরিবারের যে বা যারা ক্ষতি করেছে তা আমি ঠিক বের করে আনবো এবং উপযুক্ত শাস্তি দেব। এই কণ্ঠ নায়েব চেনে, তাই সে আর কথা বাড়ায় না এবং ধীর পায়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। বর্তমান সময় সাল 2024। চোখে ঠান্ডা জলের ঝাপটা এসে পড়ায় জ্ঞান ফিরে আসে সানভীর। রিয়াঙ্কা চিৎকার করে সানভীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এই সানভি, তোর কি হয়েছে? উঠে পড় সানভি, উঠে পড়। সানভী চোখ খুলে শান্ত স্বরে বলে ওঠে, ভয় পাস না, আমি ঠিক আছি। হঠাৎ করে দেখলাম তুই চায়ের দোকানের বেঞ্চটা থেকে উঠে দাঁড়ালি, শূন্য দৃষ্টিতে হেঁটে চললি ধানের আলবে। তোকে ধরার আগেই তুই কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেলি। অনেক চেষ্টা করে তোকে ধরতে গেলাম, কিন্তু পারলাম না। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম তুই এখানে পড়ে আছিস। জানি না রে, বুঝতে পারছি না। অত ভাবিস না, আমি এখন ঠিক আছি। সানভীদের গাড়িটা এসে দাঁড়ালো বড় জমিদার বাড়িটার সামনে। অবাক চোখে তাকিয়ে রইল সানভী। সদর দরজার মাথার উপর দুদিকে দুটি বিশাল আকৃতির সিংহের মূর্তি দাঁড়িয়ে আছে। সানভী বুঝল এটা হলো জমিদার বাড়ির মূল ফটক বা সিংহদুয়ার। রিয়াঙ্কার মামারা কলকাতায় থাকেন। তারা একজন কেয়ারটেকার রেখেছেন বাড়িটার জন্য। সেই এসে দরজাটা খুলল। দিদিমণিরা, আমি রোজ এসে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। ফুলের বাগান আমি দেখাশোনা করি। আপনাদের জন্য বিছানা ঝেড়ে পরিষ্কারও করে দিয়েছি আমি। আপনারা কি খাবেন তা বলবেন, আমি করে দেব। কিন্তু এই সন্ধ্যার পর কিন্তু আমি এ বাড়িতে থাকবো নি। রোগা লম্বা এক মাথা ঝাঁকড়া চুলওয়ালা লোকটির কথা শুনে অবাক হলো সানভী আর রিয়াঙ্কা। বুঝতে পারল এই হলো এখানকার কেয়ারটেকার। রিয়াঙ্কা জিজ্ঞেস করলো, কেন থাকবেন না? আর আপনার নাম কি? এই অধমের নাম হরেন টুডু। আদি নিবাস আমার ওই সাঁওতাল পরগনা, কিন্তু এই অঞ্চলে বাস প্রায় আমার ওই 20 বৎসর। আপনি না একটু অপ্রাসঙ্গিক কথা বেশি বলেন। যাই হোক, আপনি থাকবেন না কেন? না মানে আমি থাকতে পারবো না। আমি এখানে রাতে রাতে কি? রাতে ভয় আছে এই বাড়িতে দিদিমণি। আমি না। রাবিশ। এই রিয়াঙ্কা, চল তো, আজ রাতেই আমি দেখবো ওখানে কি ভয় আছে আর কে ভয়টা দেখায়। বলেই সানভী রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। সিংহদুয়ার পেরোনোর পরই একরাশ ঠান্ডা হিম শীতল হাওয়া ঝাপটা দিল তাদের মুখে। রিয়াঙ্কা হঠাৎ করে
কিছুটা কুঁকড়ে গেল ভয়। তার মনে হলো চারিদিকে যেন কেউ একটা অন্ধকারের কালো রঙের তুলি চারিদিকে বুলিয়ে দিয়েছে। কেমন যেন একটা অশুভ নিঃশব্দতা চারিদিকে বিরাজমান। আগে দিদিমণিরা, একটু জলদি পা চালিয়ে চলেন, আমি তালাটা গিয়ে খুলে দিচ্ছি। হরেনের কথা শুনে দুজনে পা চালিয়ে এগিয়ে গেল। বিশাল কালো দরজাটাকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে একটা বিশাল তালা। হরেন তালাটা সশব্দে খুলে দিল। ঘরে ঢুকলো ওরা। বিশাল দালান, কড়িবর্গার বিশাল ছাদ, সেকেলে চুন সুরকির থামগুলোকে দূর থেকে দেখলে মনে ভয় জাগে। মনে হয় যেন কেউ অন্ধকারে খাপটি দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো প্রেতপুরীর প্রেত নিঃশব্দে অপেক্ষা করছে, সুযোগ পেলেই হত্যা করবে তাদের। সানভি অবলীলায় উঠে পড়ল দোতলা বেয়ে, যেন বহুদিনের সম্পর্ক তার এই বাড়িটার সাথে। যন্ত্রচালিতের মতো রিয়াঙ্কা উঠে পড়ল তার পিছনে। খ্রিস্টাব্দ। পরপর ঘটে চলা দুর্ঘটনার আঘাত সহ্য করতে না পেরে মারা গেলেন নৃপেন্দ্র নারায়ণের দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরজা দেবী। তার মৃত্যু রোগজনিত হলেও সম্পূর্ণ যে রহস্যহীন ছিল তা নয়। তার শরীর এক পক্ষকালের মধ্যেই সম্পূর্ণ ভেঙে গেল। ইংরেজ ডাক্তার এসেও তার রোগ নির্ণয় করতে পারেননি। মৃত্যুর আগে তার স্ফীত শরীর সম্পূর্ণ কঙ্কালসার হয়ে পড়েছিল। সমস্ত শরীরে দগদগে ঘা ভরে গিয়েছিল। দাসীরাও তার ঘরে ঢুকতে চাইত না। প্রচন্ড দুর্গন্ধ আর পচা চামড়ার স্তূপে পরিণত হয়েছিল তার রোগশয্যা। একদিন এক দাসী তার ঘরে প্রদীপ জ্বালানোর আগে শুনতে পেয়েছিল ভাঙা ভাঙা গলায় জমিদার গিন্নি কাউকে যেন কেঁদে কেঁদে বলছে, মেরে দাও, আমাকে মেরে দাও, মুক্তি দাও কাকবুড়ি, আমাকে মুক্তি দাও তুমি। সেই কান্না শুনে দাসী তার ঘরে যাওয়ার সাহস পায়নি। তার দুদিন পর ঠিক অমাবস্যার রাতে পালঙ্ক থেকে নিচে পড়ে থাকতে দেখা যায় জমিদার গিন্নির দেহ। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছিল, মুখের কষ বেয়ে পড়ছিল রক্ত, যেন প্রচন্ড ভয় পেয়েছিল কিছু দেখে। দিন দিন জমিদার বাড়ি আস্ত শ্মশানে পরিণত হতে শুরু করেছিল। জমিদার নৃপেন্দ্র নারায়ণ যেন দিন দিন উন্মাদ হতে শুরু করলেন। এত মৃত্যু শোকে তিনি বিকারগ্রস্ত হয়ে পড়লেন। ধীরে ধীরে তার জমিদারিও নষ্ট হতে শুরু করল। ঠিক এই সময় হঠাৎ একদিন কাক ভরে উপস্থিত হলেন নৃপেন্দ্র নারায়ণের বাল্য বন্ধু তথা প্রভাবশালী গুণিন হরপ্রতাপ চট্টোপাধ্যায়। দরজায় প্রচন্ড কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় জমিদার বাড়ির পুরনো তথা একমাত্র বিশ্বস্ত চাকর মুরলীর। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে ওঠে, আগে কে? সিংহদোরটার ওপর থেকে জলদ গম্ভীর কণ্ঠে একজন বলে উঠলেন, জমিদার নৃপেন্দ্র নারায়ণকে গিয়ে বলো হরপ্রতাপ চাটুর্যে এসেছে। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর ক্যাঁচ ক্যাঁচ শব্দে সিংহদোরটা খুলে দেয় মুরলী। মিনতির স্বরে বলে ওঠে, আগে ক্ষমা করবেন বাবা ঠাকুর, আপনাকে অপেক্ষা করিয়েছি। কথা বাবার অবস্থা খুব খারাপ। আপনি ঘরে আসুন বাবা ঠাকুর, কথা বাবা আপনাকে দেখতে চায়। হরপ্রতাপ প্রধান ফটক পেরোতেই বুঝতে পারেন যে এখানে অতি প্রাকৃতিক কিছুর অস্তিত্ব আছে। শুভ অশুভ তথা লৌকিক ও অলৌকিক কিছু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সমস্ত জমিদার বাড়ি। হরপ্রতাপ কিছু বুঝতে পেরে স্থির ও শীতল দৃষ্টিতে সমস্ত জমিদার বাড়ি জরিপ করে নিল। কেমন আছিস সরু? কাশতে কাশতে
ভগ্ন কণ্ঠে বলে ওঠে নৃপেন্দ্র নারায়ণ। রিজু বলশালী দেহটা কেমন যেন দুমড়ে মুচড়ে গেছে, যেন মৃত্যু এসে তাকে হাতছানি দিচ্ছে। শুধু এখন অপেক্ষা প্রাণ পাখি কখন খাঁচা থেকে মুক্তি পাবে। চোখ ছলছল করে উঠল হরপ্রতাপের। সস্নেহে তার হাত দুটো চেপে ধরে বলে, অনেক বড় ষড়যন্ত্র হয়েছে নৃপু, অনেক অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। তোর পরিবারকে শেষ করতে চায় কেউ, তোকে শেষ করতে চায়। তোকে তোকে কথা দিচ্ছি, তোকে আমি বাঁচাবো। এই এই ষড়যন্ত্র আমি ধ্বংস করব নৃপু, আমি ধ্বংস করব। কথাগুলো শুনে নৃপেন্দ্র নারায়ণের দু চোখ পেয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ল তার অন্তরে থাকা দীর্ঘদিনের যন্ত্রণার বাষ্পধারা। বর্তমান সময় সাল 2024। সানভি নিজেও বুঝতে পারছে না সে কিভাবে দোতলার ঘরে উঠে এসেছে। জায়গাটা যেন বড্ড চেনা তার। কোথায় যেন সে দেখেছে এই স্থানটা। ঠিক দেখেছে বলা ভুল, যেন যেন অনুভব করেছে তার অস্থি মজ্জা ও শরীরের স্নায়ু দিয়ে। সামনে আলকাতরার মতো অন্ধকার, তবুও যেন সে দেখতে পাচ্ছে প্রতিটা ঘর, দালান ও দালান লাগোয়া বড় বড় জানলা, নিশাচর প্রাণীরা যেমন দেখে। ঠিক যেন লালচে আলো ছড়িয়ে পড়ছে চারিদিক দিয়ে, আর সে তার মধ্য দিয়ে হেঁটে চলেছে। ঠিক কেউ যেন তাকে টেনে নিয়ে চলেছে। শরীর, মন, স্নায়ু সমস্ত যেন অবশ হয়ে পড়ছে, তবুও সে হেঁটে চলেছে। হঠাৎ সে এসে দাঁড়ালো একটা বিশাল দরজার সামনে। সম্মোহিতের মতো ছুঁয়ে দিল দরজাটা। ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে গেল বিশাল সেগুন কাঠের পুরনো দরজাটা। ক্ষণক্ষণে গলায় ফিসফিস করে কেউ যেন বলে উঠল, তোর জন্যই অপেক্ষা করছি। রক্ত দে আমায়, জাগিয়ে তোলাবার। কতদিন এই জমিদার বংশের রক্ত খাইনি। দে দে, রক্ত দে। কথাগুলো গরম শলাকার মতো কানে প্রবেশ করে উত্তপ্ত করে তুলল তাকে। লালচে আলোয় স্পষ্ট হয়ে উঠল একটা অবয়ব। অবয়বটি একটি বয়স্কা নারী। সাদা পাটের মতো চুলগুলো অবিন্যস্ত উড়ছে। এক হাতে তার বড় কিছু ধরা, গালের চামড়াগুলো ঝুলে গেছে। ভাঙা দাঁতের পাটি, সমস্ত কিছুর মধ্যে চোখ দুটো তার বড্ড উজ্জ্বল। সারা শরীরকে জড়িয়ে রয়েছে পুরু ধোঁয়ার চাদর। পাশে একটা বিশাল দাঁড় কাক বিকট কর্কশ শব্দে কা কা করে উঠল। সানভি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, ধপ করে পড়ে গেল মাটির ওপর। কাকের বিকট শব্দে ঘুম ভাঙল সানভীর। অবাক হয়ে তাকিয়ে দেখল রিয়াঙ্কা তার মুখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সানভি মাথা তুলতে গিয়ে বুঝতে পারল তার শরীর ভীষণ ভারী হয়ে গেছে। তার মাথা প্রচন্ড যন্ত্রণায় ফেটে যাচ্ছে। স্বভাবসিদ্ধ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এক কাপ চা দিতে বল। আর মাথাটা আমার প্রচন্ড যন্ত্রণা করছে রে। জানলার পাশ থেকে ওই দাঁড় কাকটাকে একটু সরাতো, খুব জ্বালাচ্ছে তখন থেকে। রিয়াঙ্কা ওর মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে, কারণ সে রাত থেকে সানভির পাশে বসে আছে। যখন সানভিকে সে খুঁজতে খুঁজতে দোতলায় উঠে আসে, তখন সে তাকে একটা বন্ধ দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। কোনো রকমে ওকে ধরে পাশের একটা ঘরে শুইয়ে দেয়। সানভির শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। প্রচন্ড ভয় পেয়েছিল সে, তাই তার সাথে থাকা জ্বরের ওষুধ খাইয়ে দেয় সানভিকে।
তারপর প্রায় সারা রাত তার পাশেই তো বসেছিল জেগে, কিন্তু কোনো দাঁড় কাককে চোখে দেখা তো দূর, শব্দও শুনতে পায়নি সে। কিছু বলেনি মুখে। সে ভাবল হয়তো জ্বরের ঘোরে সানভি ভুল বকছে। আজ্ঞা, আর দিদিমণিদের রেতে ভালো করে ঘুম হয়েছে তো? ভালো ঘুম হোক বা না হোক সেটা তোমার দেখার দরকার নেই। তোমার যেটা কাজ তুমি সেটাই করো। অত্যন্ত ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে সানভি। তার এরকম রুক্ষ রূপ দেখে থমকে যায় হরেন। রিয়াঙ্কাও কিছুটা ভয় পায়। সে খেয়াল করে সানভির চোখ যেন একদিনেই কোটরাগত হয়ে গেছে। রুক্ষ হয়েছে মুখের চামড়া, উজ্জ্বল শ্যামবর্ণ রংটা কেমন যেন বদলে সাদা ফ্যাকাশে হয়ে গেছে। মুখের চামড়ায় যেন ভাঁজ ফুটে উঠেছে, আর চোখগুলো অস্বাভাবিক রক্তিম বর্ণ ধারণ করেছে। সারাদিন কেমন যেন কেটে গেল রিয়াঙ্কার। সানভি উপরের ঘরে দরজা বন্ধ করে বসেছিল, কিছু খায়নি, এমনকি তার ঘরে কাউকে ঢুকতেও দেয়নি। হরেনও সারা দিনের কাজ শেষ করে বিকেলে ঘরে ফিরে গেছে। সে যাওয়ার আগে তাকে সাবধান করে বলে গেছে, দিদিমণি, যাই হয়ে যাক, ওই পুকুর পাড়ে রেতে যাবেন না। ও জায়গা খুব খারাপ, খুব ভয়ানক। আর ওই দিদিমণিকে একটু চোখে চোখে রাখবেন। আমি কাল সকাল সকাল চলে আসবো, কেমন? জায়গাটা আগের থেকে উন্নত হলেও ইলেকট্রিসিটি বেশিক্ষণ থাকে না। রাতেই হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়। হঠাৎ ঘুম ভেঙে যায় রিয়াঙ্কার। নিচের ঘরটায় সে একা। ওপরের ঘর থেকে সানভিকে নিচে নামানো সম্ভব হয়নি, তাই এই অন্ধকার রাজ্যে সে এখন একা। চারিদিকে অপার্থিব নিস্তব্ধতা। ঠিক এই সময় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু জলের বোতলটা হাতড়েও পেল না সে। মনে পড়ল ঘরে সে বোতলটা আনেনি, দালানের টেবিলের উপরেই সেটা রেখে এসেছে। তাই অগত্যা বাইরের দালানে তাকে যেতে হবে। মোবাইলের টর্চটা সে জ্বালালো। কালো অন্ধকারের মধ্যে এক ফোঁটা আলোর বিন্দু। খুবই ধীর পদক্ষেপে এগিয়ে দরজা খুলল সে। দরজা খুলেই দেখল দালানের বড় জানলা গলে জ্যোৎস্না এসে পড়েছে চারিদিকে। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরে গেছে দালান ঘর। হঠাৎ সে কি মনে হতে জানলার ধারে এসে দাঁড়ালো। চোখে পড়ল সেই নিষিদ্ধ পুকুর ঘাট। জ্যোৎস্নার আলোয় উদ্ভাসিত চারিদিক। হঠাৎ তার মনে হলো পুকুর ঘাটে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে এক মূর্তি। রিজু দেহ, পরনে দামি পাঞ্জাবি। জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে পুরুষটির শরীরের রং। হঠাৎ রিয়াঙ্কার মনে হলো পুরুষটি ঠিক হাঁটছে না, মেঘের শরীরের মতো ভেসে যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়ালো সেই মূর্তি, যেন সে বুঝতে পেরেছে রিয়াঙ্কা তাকে দেখছে। চকিতে পেছনে মাথা ঘোরালো সে। রিয়াঙ্কা হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে স্থির হয়ে রইল। হৃৎপিণ্ড যেন প্রচন্ড ভয়ে তার কাজ বন্ধ করে দেবে। কি দেখছে সে? পুরুষটির মুখ যেন কেউ থেঁতলে দিয়েছে। রক্ত ঝরছে সমস্ত মুখ থেকে। পেটের মধ্যবর্তী অংশে বিশাল গর্ত, সেখান থেকে অঝোর ধারায় ঝরছে রক্ত। তার চোখ দুটো প্রচন্ড ক্রূর। সে রিয়াঙ্কাকে দেখে ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। রিয়াঙ্কা তার স্নায়ুকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। আর্তনাদ করে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝেতে। (1870 সাল) প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই পৌষ মাসে ঠান্ডায় শরীরের প্রতিটা অংশ যেন কেঁপে উঠছে। মুরলী ভাতের হাঁড়িটা সদ্য বসিয়েছে উনুনের উপর এবং তার আগুনে সেঁকে নিচ্ছে হাতগুলো। হঠাৎ তার কানে আসে ঋণ ঋণে সুরে এক বৃদ্ধা যেন বলে উঠল, ওই মুখ পোড়া,
কিছু খেতে দে, বড্ড খিদে পেয়েছে যে। দে দে, কিছু খেতে দে। রাতের অন্ধকারে রান্নাঘর লাগোয়া উঠোনে কার্যত কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। গাঢ় কালো অন্ধকারের পর্দা আর হ্যারিকেনের আলোয় ছায়া ছায়া পর্দা ঘিরে রয়েছে চারিদিকে। হঠাৎই তার মধ্যে তাকিয়ে মুরলির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। তার মনে হলো সাদা থান পরা এক বৃদ্ধা যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার ভাঙা দাঁতের পাটি অত্যন্ত স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, কে তুমি? কি চাও? বুড়ি খলখলিয়ে হেসে ওঠে। পাশ থেকে ডেকে ওঠে এক বিশাল দাঁড় কাক। এবার সেই বুড়ি প্রচন্ড রাগত স্বরে বলে ওঠে, আমাকে জাগালি আর খেতে দিস না। এই কুলোর হাওয়ায় এই বংশের যে কটা আছে সব কটাকে নিকেশ করবো। হঠাৎ বুক ফাটা কান্নায় পাশ থেকে লাফিয়ে পড়ে সুরবালা। প্রচন্ড কাঁদতে কাঁদতে সে বলে, শান্ত হও মা, শান্ত হও। আমি বুঝিনি মা, আমি সত্যি বুঝতে পারিনি প্রতিহিংসার আগুনে মানুষ কত বড় পাপী হয়ে যায়। তোমাকে জাগিয়েছি আমি, তবে আর না মা, আর না। এবার আমার প্রাণ না। শান্ত হও মা, শান্ত হও। হঠাৎই প্রচন্ড ধোঁয়ায় চারিদিক ভরে গেল। নিস্তব্ধ রাতে চারিদিক থেকে শোনা গেল অনেকগুলো কাকের কা কা শব্দ। সুরবালা বুঝতে পারল দেবী ক্রুদ্ধ হয়েছেন। সুরবালা সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে থাকে দেবী ধূমাবতীর দিকে। যাকে সে জাগিয়েছিল তাদেরই নায়েব ব্রজকৃষ্ণ মজুমদারের প্ররোচনায় এগিয়ে যেতে থাকলো সে দু হাত বাড়িয়ে দেবীর দিকে। হঠাৎ পাশ থেকে উদাত্ত বজ্র পুরুষ কণ্ঠে শোনা গেল মন্ত্রোচ্চারণ। ধূম ধূম ধূমাবতী তন্ত্র বাধমস্তম্ভয় নাশয় তথা তথা। ওম ধূমাবত্যৈ বিদমহে সামহারিণায় ধীমহি তন্নো ধূমা প্রচোদয়াৎ। ওম। সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলিটা ধীরে ধীরে ম্লান হতে লাগলো। বড় বড় দাঁড়কাগুলো মিশে যেতে লাগলো অন্ধকারের মধ্যে। ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল চারিদিক। মুরলী তখনও কেঁপে চলেছে ঠকঠক করে। সামনে হাত জোর করে মন্ত্র পড়ে চলেছে হরপ্রতাপ। ধীরে ধীরে সে চোখ খুলল। তারপর শীতল দৃষ্টিতে তাকালো সুরবালার দিকে এবং জলত গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন কেন এত বড় সর্বনাশকে ডেকে আনলি মা? সেই দৃষ্টির তীব্রতার কাছে সুরবালা বেশিক্ষণ নিজেকে শান্ত রাখতে পারল না। বলির পাঁঠার মতো ছটফট করতে করতে সে বলল, নায়েব জেঠু আমাকে মাঝে মাঝেই বলতো এ বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না। বাবাও নতুন মা আসার পর আমাকে ভালোবাসলো না। আমার বাবাও আমাকে ভালোবাসলো না। কিছুটা থেমে নিজের বিবেকের হাতে পরাস্ত হয়ে সে আবার বলে ওঠে, এ বাড়িতে আমার আমার একমাত্র ভরসা, ভালোবাসার জায়গা দিল পিসিটা আম্মা। সেও ধীরে ধীরে পাল্টে গেল। ভাই হবার পর থেকে সে শুধু ভাইকে আদর করত, ভালোবাসতো, আমাকে না। একদিন আচার চুরি করে খাচ্ছিলাম, তাই আমার নতুন মা আমাকে খুব মেরেছিল। পিসিটা আমার দূর থেকে দেখলো, কিন্তু আমাকে বাঁচালো না। প্রত্যেক দিন সবার আচরণে বুঝতে পারলাম এ বাড়ির বোঝা ছাড়া আমি আর কিছুই ছিলাম না। তার উপর নতুন মা আমাকে ঘর থেকে তাড়ানোর জন্য
মদ মাতাল শেখর চন্দ্রের সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি তো ভালোবাসতাম নায়েব দাদুর নাতি শশীভূষণকে। কিন্তু বাবা কিছুটা আজ করতে পেরেছিলেন, তাই শেখর চন্দ্রের সাথে আমাকে বিয়ে দিল। মেয়ে বলে আমার মতের কোনো গুরুত্ব তার কাছে ছিল না। ছোট থেকে অবজ্ঞা পেতে পেতে আমার মন আর যন্ত্রণা সহ্য করতে পারছিল না। তাই ঠিক করলাম আর চুপ করে সহ্য করব না। আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের হিসেব আমি নেব। হরপ্রতাপ আর মুরলী বিস্মিত হয়ে শুনছিল তার কথা। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে হরপ্রতাপ বললেন, তুই জানিস তুই কাকে জাগিয়েছিস? তুই তো একাই কাজ করতে পারবি না। কে তোকে সাহায্য করলো? তোর নায়েব দাদু? হ্যাঁ গো, নায়েব দাদু আমাকে বলেছিল দেবী ধূমাবতীর আরাধনা করলে আমি শশীভূষণকে সারা জীবনের মতো নিজের করে পাবো, আর যারা আমার প্রতি অন্যায় করেছে তারাও যথার্থ শাস্তি পাবে। কিন্তু তার জন্য আমাকে বিধবা হতে হবে। তাই ওই মাতাল শেখর চন্দ্রকে বিয়ে করি, আর বউ ভাতে দিনই ওর মৃত্যু হয়। না, মৃত্যু নয়, বলি বলি। ও দেবীর কাছে প্রথম বলি হয়। ও বলি হয়েছিল দেবীর কাছে। হরপ্রতাপের এই মা মরা বঞ্চিত মেয়েটার প্রতি রাগ হলো না, বরং ভীষণভাবে করুণা হলো। সে বুঝতে পারল কি ভয়ঙ্কর ভাবে মেয়েটাকে ব্যবহার করেছে নায়েব ব্রজকৃষ্ণ। কিন্তু তার কাছে পুরো ব্যাপারটা অন্ধকারের পাতলা চাদরে মোড়া। কেন বিশ্বস্ত নায়েব ব্রজকৃষ্ণ এত বড় ক্ষতি করল এই জমিদার বাড়ি? প্রশ্নগুলি তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। কিছুতেই তার হিসাব মেলাতে পারছিল না সে। কিন্তু তার আগে প্রয়োজন দেবীকে শান্ত করা, এবং তার ক্রিয়াও ভীষণ কঠিন ও বিপদময়। কিন্তু ছোটবেলার বন্ধুকে বাঁচানো তার একমাত্র কর্তব্য। তাই সেই কর্তব্য পালনে যদি তার মৃত্যুও হয় তাতে ক্ষতি নেই। সাল 2024, বর্তমান সময়। সানভি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে যেন মেঘের মতো ভেসে প্রদক্ষিণ করছে গোটা জমিদার বাড়ি। হঠাৎ সে উপস্থিত হলো সেই দোতলার ঘরের বন্ধ দরজাটার সামনে। চকিতেই পুরনো সেগুন কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। সানভি দেখল সেখানে শুয়ে রয়েছে একটা মৃতদেহ। তার সামনে রয়েছে এক পাথরের প্রতিমা। প্রতিমাটি যেন জীবন্ত, যেন পাথরের প্রতিমার মধ্য দিয়ে এক অশীতিপর বৃদ্ধা তার দিকে তাকিয়ে হাসছে। কি ভয়ঙ্কর ক্রূর তার মুখ! লোল চর্ম, পরনে সাদা থান, হাতে কুলো, এবং তার পাশে রয়েছে এক বৃহৎ আকারের দাঁড় কাক, যে কাকটাকে সে প্রায়ই এই জমিদার বাড়িতে দেখেছে, যার কা কা শব্দে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এই দেবী তার খুব চেনা, যেন গত জন্মের কোনো এক সংযোগ রয়েছে এই দেবীর সাথে। সামনে পড়ে থাকা মৃতদেহের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। খুব চেনা এই মানুষটি, খুব কাছের যেন। মৃত্যুর ওপারের দরজা খুলে এসে এপারে এসে পড়েছে। মৃতদেহের কোনো বিকার নেই, যেন পরম নিশ্চিন্তে সে দেবীর পায়ের কাছে ঘুমাচ্ছে। সানভি তার মুখের ওপরে ঝুঁকে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর থেকে একদলা যন্ত্রণা পাক খেয়ে উঠল গলার কাছে। নিজের অজান্তেই প্রচন্ড আর্তনাদ করে কেঁদে উঠল সে, এবং বিকারগ্রস্তের মতো চিৎকার করে বলে উঠল, মা, আমার ওকে ফিরিয়ে দাও মা, আমি বড় ভুল করেছিলাম মা। হঠাৎই ধরফরিয়ে উঠল সে। বুঝতে পারল চোখ দিয়ে অঝোর ধারায় ঝরছে বাড়ি ধারা। ভীষণ কষ্টে বুকের ভেতরটা তার মোচড় দিয়ে উঠল। অনেকদিন পর সেই ঘরের দরজাটা খুলল।
এতদিন পর তার যেন হুঁশ ফিরেছে। সে দরজাটা খুলে ধীর পায়ে নিচে নেমে আসতে লাগলো। একতলার সামনে এসে একবার রিয়াঙ্কা বলে ডেকে উঠল। রিয়াঙ্কা! সঙ্গে সঙ্গে হরেন ঘরের মধ্যে থেকে বেরিয়ে এসে বলল, আগে দিদিমণি, এই আপনি ঠিক আছেন তো? আজ সকালে বারান্দার দরজাটা দিয়ে অনেক ডাকাডাকি করেও রিয়াঙ্কা দিদিমণির শব্দ পেলাম না। তাই সন্দেহ বশত ওই পুকুর পাড়ের দিকে আমি একটু গেলাম। সেখানে গিয়ে দেখলাম দিদিমণি শুয়ে আছে এবং তার পাশে এক অপূর্ব সুন্দর ভদ্রলোক বসেছিলেন। আমাকে দেখে হাসি মুখে বলে উঠল, তোমার দিদিমণি এখন ভালো আছেন, তুমি একে ঘরে নিয়ে যাও। আর হ্যাঁ, এনার সঙ্গে আরেকজন যিনি এসেছেন তাকে বলো আমি আসব, তার সাথে দেখা করতে আমি আসব। সময় হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি তার সঙ্গে আমার দেখা হবে, কেমন? আমি অবাক হলাম দিদিমণি, উনি আপনার কথা কেমনে জানলেন? তবে মনে হলো উনি আপনাদের কোনোভাবে এই অনুসরণ করছেন। তুমি ঠিক বলছো হরেন, উনি আমার সাথে দেখা করবে, কিন্তু কেন? তা তো জানি নে, আমাকে তো বলেনি তার কারণটা। সানভি ধীর পায়ে রিয়াঙ্কার ঘরে গেল, রিয়াঙ্কার পাশে বসল। রিয়াঙ্কা তখন অঘরে ঘুমোচ্ছিল। তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বুঝল রিয়াঙ্কার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রিয়াঙ্কার চোখ খুলল। রক্ত জবার মতো সেই চোখের রং। ভেজা ভেজা করুণ স্বরে সে বলে উঠল, সানভি, সানভি বাড়ি চল, এখানে থাকলে আমরা আর বাঁচবো না। এখানে কোনো ভয়ঙ্কর অতীত দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, বাড়ি চল প্লিজ। আমি আছি তো, ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। জ্বরের ঘোরেও রিয়াঙ্কা বুঝতে পারল সানভি আবার আগের মতো হয়ে গেছে। তার হাত ধরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। দুদিন কাটল। সানভির সেবায় রিয়াঙ্কা অনেকটা ভালো হয়ে উঠল। হরেন তাদের জন্য যত্ন করে রান্না করে দিয়েছে। রিয়াঙ্কা অনেকটা ভালো হয়ে উঠেছে। তারা 3 দিনের ছুটিতে এসেছিল, কিন্তু দুজনেরই অফিস কামাই হয়েছে বেশ অনেকদিন। সানভি মেল করে জানিয়েছে রিয়াঙ্কার অসুস্থতার কথা এবং জানিয়েছে আরো কিছুদিন তারা আসতে পারবে না। সে নিজেই রিয়াঙ্কা ও নিজের বাড়িতে জানিয়ে দিয়েছে যে তারা ভালো আছে, নিশ্চিন্তে থাকতে, কারণ তাদের আরো কিছুদিন লাগবে ফিরতে। সানভি মনে মনে ঠিক করে এখানে যে সমস্ত ঘটনা ঘটছে তার সাথে তার নিজের জীবনের কোনো না কোনো যোগসূত্র আছে। তবে মাঝে আছে কিছু মিসিং লিঙ্ক, যেটা তাকে খুঁজতে হবে। ছোটবেলা থেকে যে দুঃস্বপ্ন তাকে তাড়া করে যাচ্ছে তার সাথে এই জায়গাটার কিছু সম্পর্ক আছেই। আর সেই চাতাল, হ্যাঁ সেই চাতাল যেটা সে এখানে আসার সময় হাইওয়ের পাশেই পেয়েছিল, তার দূরত্ব এখান থেকে বেশি দূর নয়। তার মানে তার স্বপ্নে দেখা গ্রামের মেঠো পথ, জমির আল আর সেই চাতাল সব মিলে যাচ্ছে। মনে মনে সে বলে উঠল, কাকবুড়ি। 1870 সাল। হরপ্রতাপ সমস্ত ঘটনা জানায় জমিদার নৃপেন্দ্র নারায়ণকে। নৃপেন্দ্র নারায়ণ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ষড়যন্ত্র, কি ভীষণ ষড়যন্ত্র করলেন নায়েব জেঠু। আমার নিষ্পাপ মেয়েকে কিভাবে কাজে লাগালো। শশীভূষণ আর সুরবালার সম্পর্কের কথা জেনে আমি তাকে বিবাহের প্রস্তাব দেই, কিন্তু সে আমাকে বলে শশীভূষণ কলকাতায় পড়া এক নব্যশিক্ষিত বাবু হয়ে উঠেছে, মদ মেয়ে মানুষ নিয়ে তার কারবার। আমি যদি জেনে শুনে সুরকে শশীভূষণের সঙ্গে বিয়ে দিই, তার দায়িত্ব আমার হবে। কোনো বাবা কি তার মেয়েকে জেনে শুনে এরকম পাত্রের হাতে দিতে পারে? নায়েব জেঠুই পাশের রায়গঞ্জের জমিদারের বড় ছেলে
শেখরচন্দ্রের সঙ্গে সুরবালার সম্বন্ধ ঠিক করল। শেখরচন্দ্র সুপুরুষ, শিক্ষিত, রুচিসম্মত ছিল। তার কোনো খারাপ সঙ্গ ছিল না। আমি তার খোঁজ নিয়েছিলাম সবার অলক্ষ্যে। ভীষণ ভালো ছেলে ছিল। সুরবালা যাতে একটা ভালো জীবন পায় তার জন্য আমি তাকে বিয়ে দিলাম তার সঙ্গে। হায় ঈশ্বর, একটা সুন্দর নিরীহ মানুষের মৃত্যুর জন্য এই মানুষরূপী পিশাচটা যেন শাস্তি পায়। আমি আছি, চিন্তা করিস না। আজ রাতেই দেবীর পূজা হবে তন্ত্রক্রিয়ার দ্বারা। আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। সুরবালার থেকে শুনলাম সে প্রতি অমাবস্যায় কাক বুড়ি মানে দেবী ধূমাবতীর থানে গিয়ে এঁটো খাবার দিয়ে আসত, যা তাকে জাগানোরই একটা তান্ত্রিক আচার, আর যা সে নায়েবের পরামর্শেই করেছে। সেই থানকে বন্ধন দিতে হবে যাতে দেবী স্বয়ং যান, কারণ সাধারণ মানুষ হয়ে দেবীকে রোধ করার ক্ষমতা আমার নেই। তবে একমাত্র তাকে স্বয়ংই দিতে পারি। নায়েব তোদের সাথে ভয়ঙ্কর খেলা খেলেছে, তবে কেন খেলেছে তা আমার জানা নেই। একবার ভেবে দেখ, নায়েব ভালো করেই জানতো সুরবালার সাথে শশীভূষণের সম্পর্ক, কিন্তু আমিও খোঁজ নিয়ে জেনেছি যে শশীভূষণ মদ ও নারী সঙ্গে আসক্ত। একদিকে সে তোকে সুরবালাকে শশীভূষণের সাথে বিয়ে দিতে বারণ করল, আর অন্যদিকে সুরবালাকে প্রভাবিত করল যাতে সে শেখরচন্দ্রের সাথে বিয়ে করে বিধবা হয় এবং পরে শশীভূষণের সাথে তার বিয়ে দেওয়া হবে এই কথাও দেয়। সুরবালা গ্রাম্য অল্প শিক্ষিত মেয়ে, সে ঠিক ভালো বোঝেনি। তাকে শুধু বোঝানো হয়েছে পরিবারে। যারা তার বিরোধী তাদের উপযুক্ত শাস্তির কথা কিন্তু বলা হয়নি। সে শাস্তি হলো মৃত্যু। এমনকি নায়েব তাকে মিথ্যা বুঝিয়েছে যে শেখরচন্দ্র হলো একটা লম্পট, মাদকাসক্ত, তাই তার মৃত্যু সুরবালাকে আঘাত দেয়নি। কিন্তু নায়েব যে কেন এরকম মারাত্মক ষড়যন্ত্র করলো তা একমাত্র সেই বলতে পারবে। আজ ক্রিয়া শেষে আমি তার বাড়ি যাব। তার ও শশীভূষণের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থাও করব। নৃপেন্দ্র নারায়ণের চোখ জলে ভিজে এলো। বন্ধুর প্রতি কৃতজ্ঞতায় তার মন পূর্ণ হয়ে উঠল। কিন্তু তারা কেউই খেয়াল করল না আড়াল থেকে সুরবালা সমস্তটা শুনছিল। অদৃষ্টের খেলা বড়ই ভয়ঙ্কর। প্রতিহিংসায় অন্ধ হয়ে গিয়েছিল সে, তাই স্থির করল নিজের পাপ নিজেই খণ্ডন করবে। অমাবস্যার ঘন অন্ধকার, তার মধ্যেই হরপ্রতাপ বসেছেন যজ্ঞে। নিজের গুরুকে স্মরণ করে আরাধ্য শ্মশানকালীর ধ্যান করলেন। সামনে এঁটো কাটা ছড়িয়ে রাখলেন। তারপর ধূমাবতীর আবাহন মন্ত্র পাঠ শুরু করলেন তিনি। ওং ভৌ ভং ভৌ স্বাহা। চারিদিকটায় এক অন্ধকার কুয়াশার পাতলা চাদরে মোড়া ছিল। এইভাবে অনেকটা সময় কেটে যায়, কিন্তু সমস্ত ভয়কে আড়াল করে হরপ্রতাপ এক মনে জপ করে যায় ধূমাবতীর বীজ মন্ত্র। হঠাৎ এক প্রকাণ্ড দাঁড়কাকের কা কা শব্দে হরপ্রতাপ চোখ খোলে। সামনে মিশকালো অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে সেই কাক। চোখগুলো তার লাল আলোর বিন্দুর মতো জ্বলছে। গাঢ় হতে শুরু করে কুয়াশা। ধীরে ধীরে কুয়াশা দেবীর মূর্তি গ্রহণ করে। সামনে পড়ে থাকা উচ্ছিষ্ট ভোগ হিসাবে গ্রহণ করেন পরিতৃপ্তির সাথে। দেবীকে উদ্দেশ্য করে হরপ্রতাপ বলে ওঠে, মা, মাগো, শান্ত হও মা, শান্ত হও। বন্ধ করো এই মৃত্যুর খেলা। শান্ত হও মা, শান্ত হও। তোর সাধনায় আমি তৃপ্ত। অন্যকে বাঁচানোর মতো পুণ্য কর্মে তোকে আমি সহায়তা করব। আমি জগৎ মাতার অপর অন্ধকার মাখা রূপ,
আমাকে সাধক সঠিকভাবে না চিনলে, না জানলে মৃত্যু লীলা চলে। আমি শয়নে যাচ্ছি তোর হাতে থাকা ওই ঘটের মধ্যে। এই বাড়ির কোনো এক ঘরে ঘরটা প্রতিষ্ঠা কর, দরজাটা বন্ধ করে দিবি। তবে মনে রাখিস, আমি আবার জাগব সুরবালারই হাতের স্পর্শে 1 শতাব্দীর বেশি সময় পর। কিছু কাজ অসমাপ্ত থেকে গেল, তা পূর্ণ করতে আসব আমি ও সুরবালা। এই বলে দেবী হরপ্রতাপের হাতে থাকা ঘটের মধ্যে প্রবেশ করলেন। দেবীর কথা মতো হরপ্রতাপ ঘরটাকে জমিদার বাড়ির একটা ঘরে প্রতিষ্ঠা করে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু দেবীর কথার কোনো মানে সে বুঝে পায় না। পরদিন সকালবেলা জমিদার বাড়িতে হুলুস্থুলু পড়ে যায়। সুরবালার ঘরে গিয়ে দেখা যায় যে সে ছাদের কড়িকাঠে শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছে। খাটের ওপর তার হাতে লেখা একটা চিঠি পাওয়া যায়। সেখানে লেখা আছে, শ্রীচরণেশ্বর বাবা, আমি জানি আমার চিঠি যখন তুমি পাবে তখন এই পৃথিবীর মায়া আমি ছাড়িয়ে অনেক দূরে চলে যাব। আমার পাপের হয়তো কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস করো, সবকিছু আমি মোহে ক্রোধে অন্ধ হয়েই করেছি। আমি জানি গো, নরকেও আমার ঠাঁই হবে না। শেখরচন্দ্র আমার জন্যই মারা গেছেন, সেটা ঠিক, কিন্তু পরিবারের অন্যদের মৃত্যু আমি কখনো চাইনি। নায়েব দাদু আমাকে ভুল বুঝিয়েছে, শশীভূষণ আমাকে ঠকিয়েছে ঠিকই, কিন্তু কাকবুড়ি তাকে যথার্থ শাস্তি দিয়েছে। তোমার কাছে আমার একান্ত নিবেদন, পারলে মন থেকে আমাকে ক্ষমা করো। ইতি তোমার হতভাগিনী ভাগ্যহীনা সুরবালা। সন্তানদের পরপর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন নৃপেন্দ্র নারায়ণ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। সেই দিন দুপুরবেলা জমিদার বাড়ির সেই পুকুরেই পাওয়া যায় শশীভূষণের মৃত ছিন্ন ভিন্ন দেহ। কেউ যেন তার পেট ফুঁড়ে বের করে এনেছে নাড়ি ভুড়ি। পুকুর ধারের পাশে পাওয়া যায় শুকিয়ে যাওয়া রক্তের কালো চাপ চাপ দাগ। পুলিশ এসে দেহ নিয়ে যায়। সমস্ত কিছু হারিয়ে নৃপেন্দ্র নারায়ণ জীবন সায়াহ্নের শেষে এসে দাঁড়ালেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন মৃত্যু। আসতে পারি? ভারী অপরিচিত কণ্ঠ শুনে ব্রজকৃষ্ণ কিছুটা স্তম্ভিত হয়ে যায়। তারপর অনেক কষ্টে পক্ষাঘাতে আক্রান্ত শরীরটাকে নড়ানোর চেষ্টা করে, কিন্তু গলা থেকে স্বর বেরোয় না। হঠাৎ ঘর থেকে এক নারী মূর্তি শশব্যস্ত হয়ে বাইরে আসেন। পরনে সাদা থান, বয়স 24-25 হবে। এক মাথা ঘোমটা টেনে বলেন, কাকে চাই? এটা কি ব্রজকৃষ্ণ মজুমদারের বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হরপ্রতাপ চাটুর্যে, জমিদার নৃপেন্দ্র নারায়ণের বন্ধু ব্রজকৃষ্ণ মজুমদারের সাথে কিছু কথা ছিল। ভেতরে আসতে পারি? আসুন। বলে সেই নারী মূর্তি ব্রজকৃষ্ণের ঘরটা দেখিয়ে দিল এবং বলল, দাদামশাইকে যা জিজ্ঞাসা করবেন তার উত্তর আমি দেব। দাদামশাই হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, কথা বলতে পারেন না। এই বলে নারীটি অপেক্ষা করলেন। অশীতিপর বৃদ্ধটির দুরাবস্থা দেখে হরপ্রতাপের করুণা হল। তিনি নারীটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আগে আমি কিরণমতি। ব্রজকৃষ্ণ মজুমদার আমার দাদু, আমার মায়ের বাবা। মায়ের মৃত্যুর পর উনি আমার আশ্রয়দাতা। আচ্ছা, আপনি জানেন কি যে আপনার দাদা মশাই এক মারাত্মক পাপ করেছেন? জমিদার বাড়ির ক্ষতি করার জন্য দেবী ধূমাবতীকে জাগিয়েছিলেন। জানি। নিঃসংকোচে বলে ওঠে কিরণমতি। কঠিন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন হরপ্রতাপ। কিরণমতি বলতে শুরু করে, জমিদার মশাইয়ের ছেলে চারুচন্দ্রের সাথে আমার প্রণয়ের সম্পর্ক হয়। উনি আমাকে বিবাহ করার প্রতিশ্রুতিও দেন। দাদামশাই আর মা আমাকে বারবার বারণ করে যাতে
আমি চারুচন্দ্রের সাথে সম্পর্ক না রাখি, কিন্তু কিন্তু ভালোবাসা অন্ধ। আমাদের ভালোবাসা মন ছাড়িয়ে শরীরে এসে পৌঁছায়। হঠাৎ জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। খবরটা চারুচন্দ্রকে জানাই, কিন্তু সে তখন মদ ও রোশনি ভাইজির প্রেমে মত্ত। খবরটা শুনে আমার চুলের মুঠি ধরে আমাকে মাটিতে ফেলে দেয় আর শাসায় যাতে আমি কাউকে না জানাই। যন্ত্রণায় অপমানে আমি বাড়ি ফিরে মাকে খবরটা জানাই। মা পাগলের মতো হয়েছেন। দাদামশাই ব্যাপারটা জমিদার মশাইকে জানালে জমিদার মশাই ও পিসি ঠাকমা জমিদারদের ফুর্তি বলে উড়িয়ে দেন আর সেই সন্তানকে নষ্ট করার জন্য অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন। পরিবারের সম্মানের জন্য কথাটা পাঁচকান করতেও বারণ করেন। অপমানে যন্ত্রণায় দাদামশাই বাড়ি ফিরে আসেন। মা এই তীব্র অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। আমার মন ও শরীর এই যন্ত্রণা সহ্য করতে পারেনি, তাই আমার গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে যায়। এত মানসিক অত্যাচারে জর্জরিত হয়ে দাদামশাই স্থির করেন প্রতিশোধ নেওয়ার, আর সেই কাজে সাহায্য করে শশীভূষণ, আমার ছোট ভাই। সে শিক্ষিত হওয়ার পাশাপাশি তান্ত্রিকও। ওই প্রেমের অভিনয় করে সুরবালার সাথে জাগিয়ে তোলে কাকবুড়িকে। এবার আপনি বলুন, আমাদের অন্যায় কোথায়? আমার মা চলে গেলেন, আমার অনাগত সন্তানের মৃত্যু হলো, এটা কি তাদের পাপ নয়? হরপ্রতাপের চোখে জল, মুখে কাঠিন্যর পরিবর্তে দেখা যাচ্ছে কোমল এক সত্তা। সে বলে ওঠে, তোমাদের প্রতিহিংসায় মৃত্যু হলো শেখরচন্দ্রের, যার কোনো দোষ ছিল না। আত্মহত্যা করলো সুরবালা, আর জমিদার বাড়ি শ্মশানে পরিণত। নায়েব মশাই, শশীভূষণ প্রত্যেকে নিজের প্রাপের শাস্তি পেয়েছে। আর কিছু বলার ভাষা নেই। চললাম। হরপ্রতাপ ব্রজকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে যায়। আপাতত জমিদার বাড়ি অভিশাপ মুক্ত। তবে জমিদার বাড়ি না বলে শ্মশান ভূমি বলা উচিত। জমিদার নৃপেন্দ্র নারায়ণ ও তার বিশ্বস্ত ভৃত্য মুরলী ছাড়া ও বাড়িতে আর কেউ নেই। হরপ্রতাপ এক রাশ যন্ত্রণা বুকে নিজের গ্রামে ফিরে গেলেন। এক রাশ অভিমান নিয়ে চলে এলেন। বন্ধুর সঙ্গে দেখা পর্যন্ত করলেন না, কারণ তার জন্যই একটি শিশু পৃথিবীর আলো দেখতে পায়নি। পরোক্ষভাবে এত মৃত্যুর জন্য নৃপেন্দ্র নারায়ণ ভীষণভাবে দায়ী। কিছু মাস পর খবর আসে নৃপেন্দ্র নারায়ণ অসুখে মারা গেছে এবং ব্রজকৃষ্ণ ও তার নাতনি ঘরে হঠাৎ আগুন লাগায়। ঘরেই পুড়ে মারা গেছে। হরপ্রতাপ নিশ্চুপ হয়ে বসে রইলেন। প্রতিহিংসা যে কতটা বিধ্বংসী তা গোটা জমিদার বাড়ির পতনে প্রমাণিত হল। বর্তমান সময়। হঠাৎ এক গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় শানবীর। তার পাশে রিয়াঙ্কা অকাতরে ঘুমাচ্ছে। দরজা খুলে নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে আসে শানবীর। প্রথমে ঠাউর করতে না পারলেও পরে বুঝতে পারে একটা রিনরিনে কান্নার সুর ভেসে আসছে উপরের ঘর থেকে। সে মন্ত্রমুগ্ধের মতো উপরে উঠে যায়। হঠাৎ ঘোর লাগা অন্ধকারে সে দেখতে পেল ছেঁড়া ছেঁড়া ছবির মতো কিছু আবছায়া মূর্তি। তারা যেন কালের অতল গহ্বর থেকে উঠে এসেছে। শানভি বুঝতে পারছে সে সময়ের বেড়াজাল পেরিয়ে প্রবেশ করেছে কোনো এক ইতিহাসের পাতায়। চারিদিকে কলরব, কিন্তু যারা কলরব করছে তারা কেউই জীবিত নয়। এর মধ্যেই সে এগিয়ে চলেছে সামনের ঘরটায়। দরজা খুলে প্রবেশ করতেই এক হিমশীতল স্রোত বয়ে গেল তার শির দ্বারা বেয়ে। ঘরের মেঝেতে
থরে থরে সাজানো আধ খাওয়া বিকৃত মৃতদেহ, আর কড়িকাঠে শাড়ি পেঁচিয়ে ঝুলছে এক নারী দেহ। দেহটা হঠাৎ প্রচন্ড দুলতে লাগলো এবং সানভির দিকে ফিরে চোখ খুলল। সানভি যেন নিজেকেই ঝুলতে দেখলো কড়িকাঠ দিয়ে। সানভি দিক বিদিক ভুলে দৌড়তে লাগলো। কখন যে প্রধান ফটক পেরিয়ে পুকুর পাড়ে চলে এসেছিল তা খেয়াল করেনি। প্রচন্ড ভয়ে যখন সে জ্ঞান হারিয়ে ফেলছিল, তখন একটি হাত তাকে চেপে ধরে। তার দিকে তাকিয়ে অর্ধচেতন অবস্থায় অস্ফুট স্বরে সানভি বলে, শেখর চন্দ্র। জ্ঞান ফিরলে সানভি দেখে প্রত্যেকে সানভির দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়াঙ্কার মামারাও এসেছে, এমনকি সানভির মাও এসেছেন এবং ভীষণ কাঁদছেন। সানভি একটু বিরক্তির সুরে বলল, কি হলোটা কি, কাঁদছো কেন? তারপর সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে তার ঠোঁটটা কেঁপে উঠল। বড্ড চেনা সে মানুষটি। সে কিছু বলতে যাওয়ার আগে পুরুষটি বলে উঠল, আমি রুদ্রপ্রতাপ চট্টোপাধ্যায়, পেশা ইতিহাসের প্রফেসর, কিন্তু আমার রক্তে রয়েছে তন্ত্র। বিখ্যাত তান্ত্রিক ও গুণিন আমার প্রপিতামহ হরপ্রতাপ চট্টোপাধ্যায়ের রক্ত রয়েছে আমার শরীরে। তাই তন্ত্রটা আমার নেশা। আজকে কিছু সত্য উদ্ঘাটন করব, যা আমার আর সানভির জীবনের সাথে জড়িত। এই বলে রুদ্রপ্রতাপ একটি বহু পুরানো বাঁধানো খাতা বের করল এবং বলল, এই হলো হরপ্রতাপের লেখা খাতা, যেখানে জমিদার নৃপেন্দ্র নারায়ণ তার পরিবারের সাথে হওয়া প্রতিটা ঘটনা লিখেছেন। এই বলে সে প্রতিটি ঘটনা পড়তে লাগলো এবং উপস্থিত সকলে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। সানভির চোখের সামনে তার পূর্বজন্মের প্রতিটা স্মৃতি তাজা হয়ে উঠল। এমনকি গলায় ফাঁস দেওয়ার অনুভূতিও সে উপলব্ধি করল। চোখ ভরে গেল বাষ্পধারায়। রুদ্রপ্রতাপ জানালো, শেখরচন্দ্র ছিলেন হরপ্রতাপের মাতৃকুলের সম্পর্কিত জ্ঞাতি, যা তিনি এই বইতে উল্লেখ করেছেন, এবং আমিও তন্ত্র সাধনার চরম পর্যায়ে অনুভব করেছি আমার পূর্বজন্মের বৃত্তান্ত। চোখের সামনে দেখেছি ঘটে যাওয়া সমস্ত ঘটনা। তবে সুরবালাকে ভুল বোঝানো হয়েছিল যে কাকবুড়ি বা মা ধূমাবতী শেখরচন্দ্রকে হত্যা করেছেন। এটা সম্পূর্ণ ভুল। তা কিন্তু একেবারেই হয়নি। শশীভূষণ বীভৎসভাবে হত্যা করে শেখরচন্দ্রকে এবং তার রক্তে জাগিয়ে তোলে মাকে। শুরু হয় হত্যালীলা। প্রত্যেকে তার কৃতকর্মের শাস্তিটা পেয়েছে। কিছুটা থেমে সানভির দিকে তাকিয়ে বলে, আমি জানতাম মা তোমাকে তার কাছে টেনে আনবেই, তাই বিভিন্ন মাধ্যমে তোমার খোঁজ নিলাম। ধ্যানে তোমার চেহারা ও নাম স্পষ্ট হয়ে উঠেছিল, তাই তোমাকে খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি আমার। ছায়ার মতো পিছু নিলাম তোমার। এমনকি এখানে আসার দিন তুমি দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে কাকবুড়ির থানে গিয়েছিলে। সেখানে মায়ের দেখা পেয়েছিলে এবং জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি সবটা জানি। আমি তোমাকে নিয়ে আসি ফিরিয়ে। মা তোমাকে টেনে এনেছেন পূর্বজন্মের স্মৃতি ফেরাতে, কারণ নিরীহ শেখরচন্দ্রের মৃত্যু তিনি মেনে নেননি। মা দেবী মহামায়ারই অপর রূপ। দশমহাবিদ্যার এক দেবী তিনি। উগ্র ভয়াল দর্শনা, কিন্তু অন্যায়কে প্রকৃতি বিরুদ্ধে মনে করেন। সুরবালা যন্ত্রণাময় মৃত্যুর মধ্যে দিয়ে তার পাপের শাস্তি পেয়েছে, কিন্তু সুরবালা প্রতি শেখরচন্দ্রের ভালোবাসা ছিল গভীর, অনন্ত। তাই তিনি তাদের আবার এই পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। এবার তোমার সিদ্ধান্ত সানভি, তুমি সমস্তটা বিশ্বাস করবে কি করবে না?
সানভি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে এক মনে সমস্ত শুনছিল। সে জানত রুদ্রপ্রতাপের কোনো কথাই মিথ্যা নয়। ভীষণ অপরাধবোধ ও যন্ত্রণায় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সেদিন দেবীর পায়ের কাছে থাকা মৃতদেহটা যে শেখরচন্দ্র ছিল এবং তাকে দেখতে হুবহু রুদ্রপ্রতাপের মতো, এটাই যথেষ্ট ছিল প্রমাণ করতে যে রুদ্রপ্রতাপ মিথ্যা বলছে না। সানভি তার কাছে ছুটে যায়, আবেগ ও কান্না ভেজা গলায় বলে, ক্ষমা করো, ক্ষমা করো, আমায় ক্ষমা করো। শেখরচন্দ্র তো সুরবালাকে কোনো দিন ঘৃণা করেনি, ভালোবেসেছে। রুদ্রপ্রতাপও সানভিকে শুধুই ভালোবেসেছে। সানভির বাঁধ ভাঙা আবেগ তাকে রুদ্ধ করতে পারে না এবং সবার সামনেই সে রুদ্রপ্রতাপকে আলিঙ্গন করে। সানভির মা পরিস্থিতি সামলাতে বলে ওঠে, এই ফাল্গুনেই কিন্তু 4 হাত আমি এক করে দেব, যদি তোমাদের বাড়ির কোনো আপত্তি না থাকে তো। বুঝলে কিনা বাবা রুদ্র? কারোর আপত্তি থাকবে না। রিয়াঙ্কা, হরেন এবং রিয়াঙ্কার মামারা খুব খুশি হয়ে স্বীকৃতি দিলেন বিয়ের। পরের অমাবস্যায় এসে তন্ত্রমতে দেবী ধূমাবতীর সাধনা করল এবং কাকবুড়ির থানে প্রতিষ্ঠা করল দেবীর ঘট এবং শয়ন দেয়া হল দেবীকে। এইভাবে জন্ম জন্মান্তরের ভালোবাসা পরিপূর্ণতা পেল দেবী ধূমাবতীর আশীর্বাদে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটা রয়েছে সেটি হল, রুদ্রপ্রতাপ চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, গল্প শুনুন।